টাকার বিনিময়ে আমার আপন মা যেভাবে রাতে মানুষের সাথে কাজ করে গল্পটি শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে টিস্যু রাখুন ও কানে হেডফোন লাগিয়ে নিন। শীতের সন্ধ্যায় বাড়িটা নিস্তব্ধ হয়ে আসে। জানালার বাইরে বাতাসে দুলছে পুরনো ঝুলন্ত বাতিগুলো। সেগুলোর মৃদু আলো পুরো বাড়িটাকে এক রোমান্টিক পরিবেশে ভরিয়ে তুলেছে। আমার মায়ের গা থেকে ভেসে আসা মৃদু সুগন্ধি আমার মনে প্রশান্তি এনে দেয়, কিন্তু সাথে সাথে এক অজানা অস্থিরতা বাড়িয়ে তোলে। মা রিনি একজন সুন্দরী এবং রহস্যময়ী নারী। তার লম্বা চুল, হাসি আর চোখের গভীরতা যেন সবকিছু বলে দেয়া। তিনি আমাদের জন্য সব করেন, কিন্তু তার রাতের কাজ নিয়ে আমার মনে অনেক প্রশ্ন। মা প্রতিদিন রাত 10টার পর বাড়ি থেকে বের হন এবং ভোরের দিকে বাড়ি ফিরে আসেন। ছোটবেলা থেকে আমি দেখে আসছি, কিন্তু বড় হওয়ার পর সেই দৃশ্যগুলোকে আর স্বাভাবিক মনে হয় না। একদিন মাকে আমি থামিয়ে বললাম, মা, তুমি এত রাতে কোথায় যাও? তোমার কোনো বিপদ হবে না তো? মা একটু হেসে আমার গালে হাত বুলিয়ে বললেন, তোর চিন্তার কোনো কারণ নেই, আরাফ। আমি ভালো আছি। তার মুখে সেই স্নিগ্ধ হাসি, কিন্তু তার চোখের মধ্যে এক অদ্ভুত জটিলতা ছিল যা আমি ধরতে পারছিলাম না। আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল। তারা প্রায় বলত, তোর মা কেন এত রাতে বের হয়? কিছু কি লুকাচ্ছে? তাদের কথাগুলো আমার মনের মধ্যে এক একটা সন্দেহ বুনতে শুরু করে। একদিন এক বন্ধু বলল, আরাফ, তোর মাকে আমি রাত 2টোর দিকে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। একা। সেই রাতের পর থেকে আমি মায়ের পিছু নিতে শুরু করি। তার বের হওয়ার সময় আমি তার পেছনে পেছনে সড়ক ধরে হাঁটতে থাকি। শীতের ঠান্ডা বাতাস এবং শহরের নিঃশব্দ রাত, সবকিছু যেন আমাকে আরও বেশি টেনে নিচ্ছিল অজানা জটিলতার দিকে। মা যে পথ ধরে চলেন সেটি অনেক পুরনো এবং নির্জন। গলির মোড়ে এসে তিনি একটি কফি শপের পাশে দাঁড়ালেন, আর আমি লুকিয়ে দেখছিলাম। হঠাৎ মায়ের মুখে অদ্ভুত এক উদ্বেগ ফুটে উঠল। আমি লক্ষ্য করলাম তার পেছনে একটি কালো রঙের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। মায়ের হাতের মোবাইল ফোনটা বারবার বাজছিল, কিন্তু তিনি ফোনটা ধরছিলেন না। আমি ছায়ার আড়াল থেকে সব দেখছিলাম। সেই মুহূর্তে মনে হলো মাকে কিছু বলতে যাব, কিন্তু গাড়ির ভিতর থেকে একজন অপরিচিত লোক নেমে এলো। লোকটি মায়ের দিকে এগিয়ে গেল এবং তারা কি যেন কথা বলতে লাগল। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল কথাগুলো খুব জরুরি এবং তীব্র। মা অস্থির চোখে এদিক সেদিক তাকাচ্ছিলেন। লোকটি হাত বাড়িয়ে মায়ের হাত ধরে কিছু একটা দেওয়ার চেষ্টা করল, আর মা যেন একটু দ্বিধায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখে আমার ভেতর অস্বস্তি বাড়তে থাকল। কিন্তু ঠিক তখনই মা হঠাৎ পেছন ফিরে চলে গেলেন। আমি তার পিছু নিলাম। এবার তিনি আরও দ্রুত হাঁটতে লাগলেন, যেন কিছু থেকে পালানোর চেষ্টা করছেন। মা পুরনো একটি ভবনের দিকে চলে গেলেন, যা পরিত্যক্ত এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে প্রবেশের পর আমি বুঝতে পারলাম এখানে তার কাজের আসল রহস্য লুকানো আছে। চারপাশে ছায়া ছায়া অবস্থা, কিন্তু মায়ের প্রতিটি পদক্ষেপে কিছু একটা খুঁজে পাওয়ার ইঙ্গিত। তিনি কিছু একটা খুঁজছিলেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম। ভয় আর সন্দেহে মনটা কাঁপছিল। মা এক সময় একটি টেবিলের উপর রাখা একটা ছোট ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করলেন। সেই সময় আমার চোখে পড়ল একটা লোক আড়াল থেকে বেরিয়ে মায়ের দিকে এগিয়ে আসছে। লোকটি ধীরে ধীরে সামনে আসতে লাগল, আর মা যেন সেটা আগেই বুঝতে পারলেন। তার হাতটা ধরা, কিন্তু মায়ের মুখে এমন এক অদ্ভুত শান্তি, যা আমার মধ্যে ভয়ের সৃষ্টি করল। তুমি এখানে কেন? লোকটির কণ্ঠস্বর নিচু এবং তার চোখে স্পষ্ট রাগ। মা শান্তভাবে বললেন, আমি এখানে কোনো কারণেই আসিনি। আমি শুধু যা খুঁজছি তা পেয়ে চলে যাব। লোকটি হেসে উঠল, তুমি জানো না তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ। এবার আমার মনে হলো কিছু একটা ঠিক হচ্ছে না। আমি সামনে এসে মাকে বাঁচানোর চেষ্টা করব, এমন সময় মা লোকটির সামনে এক ধাপ এগিয়ে গেলেন। তার হাতে ছিল ছোট একটা প্যাকেট, এবং সে লোকটির হাতে সেটা দিয়ে বললেন, এটাই শেষ। এরপর আমি আর আসব না। লোকটি হাসল, কিন্তু তার চোখে কোনো হাসি নেই। মা পেছন ফিরে চলে এলেন, আর আমি তার পেছন পেছন। বাড়ি ফেরার পথে মা কিছু বললেন না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, মা, তুমি কার সাথে কথা বলছিলে? মা একটুখানি হেসে বললেন, আরাফ, তুই বড় হচ্ছিস। সবকিছু জানতে হবে না। সময় হলে জানবি। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে এক বিশাল প্রশ্ন আর জটিলতা তৈরি হল। মা কি এমন করছেন যা তাকে এইসব পরিত্যক্ত জায়গায় আনতে বাধ্য করে? তার জীবনে এমন কি লুকানো রহস্য আছে যা আমি এখনো জানি না? সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মায়ের রুমের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন না।
তার চোখের গভীরে যেন এক অজানা অন্ধকার ছিল, আর সেই অন্ধকার আমাকে টেনে নিচ্ছিল আরও গভীরে। রাতের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আমার জন্য চা বানাচ্ছিলেন, আর আমি ভাবছিলাম কিভাবে প্রশ্নটা তুলব। মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, কাল রাতে যাকে দেখলাম সে কে? মা এক মুহূর্ত থেমে গেলেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তুই কি আমাকে ফলো করেছিলি? আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। হ্যাঁ, মা। আমি জানি এটা করা ঠিক হয়নি। কিন্তু তোমার কাজের সময় এত রাতে বের হওয়া। আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মা চায়ের কাপটা আমার হাতে দিয়ে বললেন, আরাফ, তুই জানিস, আমাদের সংসারের সমস্ত দায়িত্ব আমার উপর। আমি যে কাজটা করি সেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবকিছু জানার সময় এখনো হয়নি। তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস? তার কথা শুনে আমি আরও বেশি দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু মা, তোমার ওই কাজের জন্য যদি কিছু হয়? তুমি এত রাতে কোথায় যাও? মা চুপ করে আমার চোখের দিকে তাকালেন। তুই যা ভাবছিস তেমন কিছু নয়। তবে আমার কাজটা সহজ নয়, আর আমাকে সতর্ক থাকতে হয়। তুই কিছু না জেনে এত চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। তার কথাগুলো আশ্বাস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার মনের ভেতর সেই সন্দেহগুলো আরও গা হয়ে উঠছিল। মায়ের চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা আমাকে ভাবিয়ে তুলছিল। মা আমাকে আরও কিছু বলার আগেই চলে গেলেন। সেদিন সারাদিন আমি মায়ের কথাগুলো নিয়ে ভাবলাম। রাতে মা আবারও বাড়ি থেকে বের হলেন। আমি এবারও তার পিছু নিলাম। আগের মতোই মা পুরনো সেই গলির দিকে রওনা হলেন, কিন্তু আজকে তিনি আরও দ্রুত চলছিলেন। আমি দূর থেকে তাকে ফলো করতে থাকলাম। এইবার আমি আরও সতর্ক হয়ে থাকলাম যেন মা আমাকে না দেখতে পারেন। মা যখন সেই পুরনো বিল্ডিংয়ে ঢুকলেন, আমি আরও কাছে গিয়ে দাঁড়ালাম। সেই সময় দেখতে পেলাম মা একজন মহিলার সাথে কথা বলছেন। তাদের মুখের ভাব দেখে মনে হল তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু মহিলাটি মায়ের হাতে কিছু একটা তুলে দিলেন। মা সেই জিনিসটা নিলেন, আর তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করলেন। আমি তখনও কিছু বুঝে উঠতে পারিনি। আমার মনে সন্দেহ বাড়ছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারছিলাম না মায়ের কাজটা আসলে কি। একসময় আমি মায়ের পিছু নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, মায়ের হাতে ধরা প্যাকেটটা আমার নজরে এল। সেটা একটা ছোট ধাতব বাক্সের মতো, যার গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা। বাড়িতে ফিরে এসে মা সেই বাক্সটা তার রুমে রেখে দিলেন। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মায়ের রুমের বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম তিনি কারো সাথে কথা বলছেন। তার কণ্ঠস্বরে উদ্বেগ ছিল। তিনি বলছিলেন, আমি আর বেশিদিন লুকিয়ে রাখতে পারব না। আরাফের সন্দেহ বাড়ছে। আমাদের কিছু একটা করতে হবে। আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বইতে লাগল। মা আমার সম্পর্কে কি বলছেন? আমি তার উপর নজর রাখছি সেটা তিনি জানেন। কিন্তু কি এমন লুকাচ্ছেন তিনি যা আমাকে বলার সাহস পাচ্ছেন না? পরের দিন সকালে আমি মায়ের কাছে গিয়ে জানতে চাইলাম, মা, তোমার রুমে রাখা ওই ধাতব বাক্সটা কি? মা একটু চমকে গেলেন। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, ওটা তোর জন্য একটা উপহার। কিন্তু এখনই খোলার সময় হয়নি। কিন্তু মা, তুমি কিছু লুকাচ্ছ, আমি দৃঢ়ভাবে বললাম। মা তার হাতটা আমার কাঁধে রাখলেন। আরাফ, তুই শুধু জানবি আমি তোদের জন্য সব করছি। সময় এলে সব বলবো। কিন্তু এখন আমাকে বিশ্বাস করতে শিখ। আমি চুপ করে গেলাম। তার চোখে ছিল এক ধরনের স্নেহ, কিন্তু তার ভেতরে লুকানো ছিল গভীর কিছু, যা আমার জানা উচিত ছিল। সেই রাতে আমি আবারও তার পিছু নিলাম। এবার আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম মায়ের আসল রহস্য জানার জন্য। পথে মাকে আমি দেখলাম, তিনি কাঁধে সেই ধাতব বাক্সটা নিয়ে রওনা দিয়েছেন। আজকের রাতেই আমি জানতে পারব মায়ের জীবনের রহস্য। সেদিন রাতে আমি ধীরে ধীরে মায়ের পিছু নিলাম। তার হাতে ধাতব বাক্সটা দেখছিলাম, আর আমার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরছিল। মায়ের আসল উদ্দেশ্য কি? তিনি কি এমন কাজ করছেন যা আমাকে বলছেন না? গলির মধ্যে ঢুকে মা এবার অন্য পথ ধরলেন। আমি দেখলাম তিনি আরও দূরে শহরের পুরনো এলাকায় যাচ্ছেন। জায়গাটা বেশ অন্ধকার আর ভৌতিক ছিল, চারপাশে পুরনো বাড়ি আর ভাঙাচোরা দেওয়াল। আমি নিজেকে লুকিয়ে মাকে অনুসরণ করতে লাগলাম। একটা সরু রাস্তায় পৌঁছে মা থামলেন। আমি লুকিয়ে থাকলেও দেখতে পেলাম মা সেই ধাতব বাক্সটা খুললেন, আর তার ভেতর থেকে একটা ছোট পেপার বের করলেন। কাগজের উপর অদ্ভুত চিহ্ন আঁকা ছিল যা আমি আগে কখনো দেখিনি।
মা সেই কাগজটা নিয়ে বাড়ির ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে কিছু বলছিলেন। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তার মুখে দুশ্চিন্তা স্পষ্ট ছিল। হঠাৎ করেই দেয়ালের ফাটল থেকে এক ধরনের আলোর ঝলকানি বের হতে শুরু করল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। সেই দেয়ালের ভেতর থেকে যেন এক ধরনের পথ বেরিয়ে আসছিল। মা আলোর সামনে দাঁড়িয়ে তার হাতে ধরা কাগজটা উপরে তুলে ধরলেন। কাগজটা ঝলমল করতে লাগল, আর আমি দেখতে পেলাম তার গায়ের অদ্ভুত চিহ্নগুলো জ্বলে উঠছে। মা আস্তে আস্তে সেই পথে ঢুকে গেলেন। আমার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরছিল। আমি এতদিন জানতাম মা শুধু আমাদের সংসারের খরচ চালানোর জন্য কঠোর পরিশ্রম করেন। কিন্তু এইসব রহস্যময় চিহ্ন আর আলোর পথ, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি ভয়ে ভয়ে সেই আলোর পথের দিকে পা বাড়ালাম। মাকে না দেখে এখন আর অপেক্ষা করতে পারছিলাম না। দেওয়ালের পথ ধরে একটু এগোতেই একটা গুহার মতো জায়গা চোখে পড়ল। ভেতরে আলো কম ছিল, কিন্তু কেমন একটা উষ্ণতা অনুভব করলাম। হঠাৎ আমি মাকে দেখলাম, তিনি এক অদ্ভুত প্রতিমার সামনে দাঁড়িয়ে। মূর্তিটা ছিল মানুষের মতো, কিন্তু তার হাতে ছিল একটা তলোয়ার। মায়ের চোখে অদ্ভুত এক দৃঢ়তা ছিল, তিনি মনে হচ্ছিল প্রতিমার সাথে কথা বলছেন। আমি আরও কাছে এগিয়ে গেলাম। মায়ের মুখ থেকে কিছু কথা কানে এলো, এবার সময় হয়েছে। আমার পরিবারকে বাঁচাতে আমাকে যা করতে হবে তা করব। কিন্তু সে আমাকে বিশ্বাস করবে কি না জানি না গি। আমার মন উথালপাথাল হতে লাগল। মা আসলে কি করতে যাচ্ছেন? আর তার পরিবারকে কি বিপদে পড়তে হয়েছে? ঠিক তখনই মা আমার দিকে তাকালেন। আমার লুকিয়ে থাকা ধরা পড়ল। মায়ের চোখে প্রথমে বিস্ময়, তারপর ক্রোধ ফুটে উঠল। আরাফ, তুই এখানে কেন? তুই আমার পিছু নিয়েছিস? আমি ভয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, মা, আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। তাই তোমার পিছু নিয়েছি। কিন্তু এ কি? তুমি এসব কি করছ? মা আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে গুহার ভেতর আরও গভীরে নিয়ে গেলেন। আরাফ, তুই যা দেখেছিস তা খুবই বিপজ্জনক। আমি তোকে এ বিষয়ে কিছু জানাতে চাইনি, কারণ তুই তখন বিপদে পড়তে পারিস। কিন্তু এখন যেহেতু তুই সব দেখেছিস, তোর জানা উচিত। তারপর তিনি ধাতব বাক্সটা খুলে একটা মানচিত্র বের করলেন। মানচিত্রের উপর অদ্ভুত চিহ্নগুলো জ্বলজ্বল করছিল। তিনি বললেন, এই মানচিত্রটা আমাদের পরিবারের একটা প্রাচীন ধন। এটা দিয়ে আমরা এক অতিপ্রাকৃত শক্তি নিয়ন্ত্রণ করতে পারি, যা আমাদের রক্ষা করতে পারে। কিন্তু এটার জন্য আমাদের একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কিন্তু মা, তুমি এসব কি বলছ? এটা কেমন শক্তি? মা বললেন, আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই শক্তি আমাদের পরিবারের মধ্যেই আছে। কিন্তু একদল মানুষ আছে যারা এই শক্তিটাকে নিজেদের জন্য ব্যবহার করতে চায়। আমি আর তোর বাবা মিলে বহুদিন ধরে এই শক্তিটাকে রক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু এখন সেই শক্তিকে ব্যবহার না করলে আমরা বিপদে পড়তে পারি। আমি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে গেলাম। কিন্তু বাবা তো অনেক আগে মারা গেছে, তাই না? মা একদম চুপ হয়ে গেলেন। তোর বাবার মৃত্যুর পিছনেও সেই শক্তির জন্যই ছিল। তারা আমাদের পিছনে লেগে আছে, আর এখন তুইও তাদের লক্ষ্য হতে চলেছিস গিয়ে। আমার মনে শিরশিরে ভয় শুরু হল। মা আমাকে এক অজানা বিপদের মুখোমুখি এনে দিয়েছেন। আমি জানি না এ থেকে কিভাবে বের হওয়া যাবে। গুহার অন্ধকারে মায়ের সাথে আমি দাঁড়িয়ে আছি। চারপাশে ঠান্ডা বাতাস বইছে, আর তার মধ্যে আমার হৃদস্পন্দন যেন স্পষ্ট শোনা যাচ্ছে। মায়ের চোখে গভীর চিন্তার ছায়া দেখছি, যেন তিনি কি বলবেন বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আরাফ, তুই যা জানিস সেটা পুরোটা নয়। তোর বাবাকে আমরা অনেকদিন ধরে মৃত বলে বিশ্বাস করতে বাধ্য করেছি। কিন্তু আসলে সে এখনও বেঁচে আছে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। কি বলছ মা? বাবা বেঁচে আছে? তাহলে এতদিন কেন আমরা কিছু জানতাম না? মা একদম শান্ত গলায় বললেন, তোর বাবা আর আমি একসাথে কাজ করছিলাম এই শক্তিকে রক্ষা করার জন্য। কিন্তু সেই শক্তি রক্ষার পথ ছিল খুবই বিপজ্জনক। আমাদের শত্রুরা তোর বাবাকে ধরে নিয়ে যায়, আর সে তখন থেকে গোপন একটা জায়গায় বন্দী। আমি তার সন্ধান করতে গিয়ে আজ এতদূর পৌঁছেছি। আমার মাথায় যেন হাজারো প্রশ্ন ঘুরছিল। কিন্তু মা, তুমি এতদিন এই কথা গোপন রাখলে কেন? আমাকে জানাতে পারতে। মা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম তুই তখন ছোট ছিলি। আর তুই যদি তোর বাবার জন্য খোঁজাখুঁজি করতে শুরু করতিস, তাহলে তোকে ওরা সহজেই ধরে ফেলতে পারত। আমি এটাই চেয়েছিলাম না গিয়ে। আমার মনের ভেতর দ্বিধা আর উদ্বেগ উথালপাথাল করতে লাগল।
কিন্তু মা, এখন আমরা কি করব? মা তার হাত বাড়িয়ে মানচিত্রটা তুলে ধরলেন। এই মানচিত্রই আমাদের একমাত্র আশা। এটা তোর বাবার দেওয়া, আর এর মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারব যেখানে তাকে বন্দি রাখা হয়েছে গিউ। তখন আমি মাকে বললাম, আমি তোমার সাথে যাব মা। তুমিই তো বলেছ আমিও এখন বিপদে পড়তে পারি। তাই আমি তোমার পাশে থাকব। মা এক মুহূর্ত আমার দিকে তাকালেন, তার চোখে মমতার ছায়া। ঠিক আছে আরাফ, তুই যদি আমার সাথে থাকতে চাস তবে সাবধান। শত্রুরা আমাদের প্রতিটি পদক্ষেপেই নজর রাখছে গি। তারপর আমরা মানচিত্র অনুযায়ী চলতে শুরু করলাম। গুহার গভীরে যাওয়ার পথে আমি দেখলাম চারপাশের দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা আছে। চিহ্নগুলো দেখে আমার মনে হল এগুলো যেন কোনো পুরনো রহস্যের সংকেত। মা বললেন, এই সংকেতগুলো আমাদের পথ দেখাচ্ছে। আমরা এগুলো অনুসরণ করেই এগোব। আমরা গুহার আরও গভীরে এগোতে থাকলাম, আর চারপাশের পরিবেশ ক্রমেই ভয়াবহ হয়ে উঠতে লাগল। আমাদের চলার পথে পাথরের আড়ালে অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন কেউ আমাদের অনুসরণ করছে। আমি মাকে বললাম, মা, মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিচ্ছে গিয়ে। মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওরা আমাদের আস্তে আস্তে ঘিরে ফেলছে। আমাদের দ্রুত চলতে হবে গু। আমরা দৌড়ে চলতে লাগলাম, আর গুহার ভেতর অন্ধকার আরও ঘন হতে লাগল। সামনে একটা পাথরের দরজা চোখে পড়ল। মা দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা পুরনো চাবি বের করলেন। দরজার তালায় চাবিটা ঢুকিয়ে ঘুরাতেই একটা গম্ভীর শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে আমি দেখলাম একটা বড় হোল ঘর। দেওয়ালের চারপাশে মশাল জ্বলছে, আর ঘরের মাঝখানে একটা বড় বেদি। মায়ের হাত থেকে কাগজটা আলোকিত হয়ে উঠল, আর বেদির উপর একটা রহস্যময় প্রতীক ফুটে উঠল। মা কাগজটা বেদির উপর রাখলেন। তারপর তিনি বললেন, এই প্রতীকটা খুললে আমরা পরের পথটা দেখতে পাব, যেখানে তোর বাবা বন্দী গু। হঠাৎ করে বেদির উপর থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে শুরু করল। ঘরের মধ্যে এক অদ্ভুত বাতাস বইতে লাগল, আর চারপাশের আলো ঝলমল করতে থাকল। আমার মন কেমন এক ধরনের শিরশিরে অনুভূতি পেল, যেন কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। মা আমার হাত ধরে বললেন, আরাফ, শক্ত হয়ে থাক। আমরা যে পথে চলছি সেটা খুবই কঠিন। কিন্তু তুই আমার পাশে থাকলে আমি নিশ্চিত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব গু। গুহার গভীরে আমাদের যাত্রা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল। প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছিল যেন আমরা কোনো ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছি। মা আমার হাত শক্ত করে ধরে এগিয়ে চলছিলেন, আর আমি তার প্রতিটি নির্দেশ মেনে চলছিলাম। আমাদের সামনে একটা সংকীর্ণ পথ, আর তার শেষে ঝকঝকে সাদা আলো। মা বললেন, এখানেই সেই স্থান। আলোটা দেখছিস? ওখানেই ওরা তোর বাবাকে বন্দি করে রেখেছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আমরা ধীরে ধীরে আলোর দিকে এগোলাম। আলোটা তীব্র হতে শুরু করল, যেন চোখে লাগছিল। আমি মাকে বললাম, মা, এত তীব্র আলো কেন? এর মানে কি আমাদের বিপদের মধ্যে ফেলতে চাইছে? মা বললেন, এই আলোটা আমাদের দৃষ্টিভ্রম করাতে পারে। কিন্তু মনোযোগ রাখ, আরাফ। আমরা যদি সঠিক পথে চলি তবে আমাদের কিছুই হবে না গিয়ে। আমরা আলোর মধ্য দিয়ে পা বাড়ালাম, আর হঠাৎ করেই চারপাশের সবকিছু কেমন অদৃশ্য হয়ে গেল। আমাদের পায়ের নিচে মাটি যেন ফাঁকা হয়ে যেতে লাগল। আমি মায়ের হাতটা আরও শক্ত করে ধরলাম। মা কাগজটা সামনে তুলে ধরলেন, আর অদ্ভুত শব্দ করে সেটি থেকে এক ধরনের আলো বেরিয়ে আসতে লাগল। আলোটা আমাদের চারপাশে ঢেকে রাখল, যেন কোনো প্রতিরক্ষা বলয়ের মতো। আলোর মাঝখানে আমরা দেখতে পেলাম একটা পাথরের কক্ষ, আর তার মাঝে একটি কাচের খাঁচা। সেই খাঁচার ভেতরে একজন লোক বন্দী। মা দ্রুত ছুটে গেলেন, আর আমি তার পিছু নিলাম। মাকে দেখে লোকটি তার হাত বাড়িয়ে বলল, তুমি এসেছ। এতদিন পরে আমি ভেবেছিলাম আর কখনো দেখব না গি। মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি এসেছি। কিন্তু তোরাও আমার আর আরাফের পিছু নিয়েছ, আমি তা জানি গু। মায়ের কথায় আমি কিছুটা অবাক হলাম। মা, তুমি কি বলছ? মা তখন বললেন, তুই এখনও জানিস না আরাফ। তোর বাবা আর আমরা শুধু একজন দম্পতি নই, আমরা এই শক্তির রক্ষক। এই শক্তি যা আমাদের রক্ষা করে এবং যা আমাদের এই পথের নির্দেশ দেয়া, সেটার পিছনে অনেক শক্তি এবং শত্রু আছে গি। ঠিক তখন ঘরের চারপাশে ধোঁয়া জমতে শুরু করল। আমরা দেখলাম ধোঁয়ার মধ্যে থেকে ছায়ামূর্তি বেরিয়ে আসছে। মা আমাকে বললেন, এই ছায়ারা আমাদের পথ রুদ্ধ করবে। তুই আমার পাশে থাকিস, আর আমাদের শক্তি এক করে এগোব গু। আমি মায়ের হাত ধরে শক্ত করে দাঁড়ালাম। মা তার পকেট থেকে আরেকটা ছোট দণ্ড বের করলেন, যেটা থেকে ঝলমলে আলোর রশ্মি বের হতে লাগল। আমি বিস্মিত হয়ে মাকে দেখলাম, এটা কি মা?
মা বললেন, এটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া একটি অস্ত্র। এর সাহায্যে আমরা এই ছায়াদের মোকাবিলা করতে পারব। আমরা আলোর রশ্মি দিয়ে ছায়াদের দূরে সরানোর চেষ্টা করছিলাম। একের পর এক ছায়া আমাদের আক্রমণ করতে আসছিল, আর মা তাদের প্রতিহত করে আমাদের সামনে পথ খুলছিলেন। আমাদের এক মুহূর্তও দেরি করা চলবে না, কারণ প্রতিটি পলেই আমাদের জীবন ঝুঁকির মুখে ছিল। আমরা ধীরে ধীরে খাঁচার কাছে পৌঁছালাম। মা দ্রুত খাঁচার তালা খোলার চেষ্টা করছিলেন। কিন্তু তালা এতই শক্ত ছিল যে সহজে খুলছিল না। আমি তখন মায়ের হাতে সাহায্য করলাম, আর একসময় খাঁচাটা খুলে গেল। বাবাকে আমরা বাইরে বের করলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক তীব্র আওয়াজ শোনা গেল। পেছনে তাকিয়ে দেখি আমাদের শত্রুরা সামনে দাঁড়িয়ে। তাদের চোখে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি, যেন তারা কিছুতেই আমাদের ছাড়বে না। মা আমাকে বললেন, আরাফ, তুই তোর বাবাকে নিয়ে দৌড়া। আমি ওদের সামলাচ্ছি গু। আমি মাথা নেড়ে বললাম, না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমরা একসাথে লড়াই করব। মা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে আরাফ, আমাদের একসাথে এই শক্তিকে রক্ষা করতে হবে। তোর বাবাকে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে গু। আমরা একসাথে দাঁড়ালাম, আর আলোর রশ্মি দিয়ে শত্রুদের প্রতিহত করতে শুরু করলাম। আমাদের সামনে ছিল এক চূড়ান্ত যুদ্ধ, আর আমরা জানতাম আমাদের জিততেই হবে। কারণ এই জয় ছিল শুধু আমাদের পরিবারের নয়, আমাদের পূর্বপুরুষদের সম্মান রক্ষার। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে সাথেই থাকুন।